নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি মতামত, এবং আজকের শীর্ষক মধ্যবিত্ত ভোগে যাক মোদী সরকার। ইংরেজি কাগজ থেকে কোটেশন দিলে আজকাল দেখেছি মানুষেরা বেশ মান্যিগণ্যি করে। তো আমিও কিছু ইংরেজি কাগজ থেকে একজনের কোটেশন দিচ্ছি। কোটেশনগুলো সবই ধরুন ওই 2012-2013 মধ্যে, কোনোটা ইন্ডিয়ান এক্সপ্রেস, কোনোটা বা হিন্দুস্তান টাইমসের থেকে নেওয়া। সেই সময়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং প্রেক্ষিত হলো গিয়ে আমাদের দেশের অর্থনীতি। হু হু করে টাকার দাম পড়ছে, আর ডলারের তুলনায় টাকার দাম পড়ছে হু হু করে, আর তাই নিয়ে তুলকালাম চলছে। বামপন্থী থেকে দক্ষিণপন্থী প্রত্যেকে চোখা চোখা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। রাতে টিভিতে ডিবেট হচ্ছে, দ্য নেশন ওয়ান্টস টু নো, ছিল চিৎকার। আপনারা জানেন সেই সুভদ্র মানুষটি বোঝাচ্ছেন, দেখুন আসলে ডলার শক্তিশালী হচ্ছে আসলে ইত্যাদি প্রভৃতি। আরে কে শোনে কার কথা? এই বাংলার স্ট্রিট কর্নার মিটিংয়ে সদ্য ক্ষমতা হারানো বামপন্থী নেতা ভাষণে ইকোনমিক্স বোঝাচ্ছেন মনমোহন মমতা এক হ্যাঁ, ভুলো মাত ভুলো মাত, মনে পড়ে যাচ্ছে। ঠিক সেই সময় কোটেশনটা হচ্ছে, আওয়ার কান্ট্রিজ রুপি ইজ ফলিং, the value of the rupee is continuously falling. During Atalji's government, the rupee was at 40-45 to the dollar, and under this government, it has kept falling 62, 65, 70. আমাদের দেশের টাকা পড়ছে, টাকার মূল্য লাগাতার নামছে। অটলজির সময় টাকার মূল্য ছিল 40 থেকে 45 টাকা প্রতি ডলার, এখন নামছে 62, 65, 70। ঝরে পড়ছিল ব্যঙ্গ। আর একটা কোটেশন, the rupee is in the hospital and has been admitted to the ICU. The government has told us that in 2 months the rupee will become stronger, but did it? They are unable to do so. They have lost control of the country. টাকা হাসপাতালের আইসিইউতে, সরকার বলেছিল 2 মাস আগে আবার ঘুরে দাঁড়াবে, হয়নি। সরকার দেশের অর্থনীতির নিয়ন্ত্রণ হারিয়েছে। শেষ নয়, আরো একটা দিই। ওই তিনিই বলছেন, while the rupee has been falling, the government has not done anything about it. Once the rupee keeps falling, world powers take advantage of it. টাকা পড়ছে, সরকার কিছু করছে না, কিন্তু টাকা পড়লে বিশ্বের অন্য শক্তিরা তার সুযোগ নেয়। আমি জানি আমাকে বলতে হবে না, এতক্ষণে সবাই বুঝে ফেলেছেন এই কোট অ্যান্ড কোট অর্থনীতিবিদকে। হ্যাঁ, ইনি নান আদার দ্যান নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী, তখন গুজরাটের মুখ্যমন্ত্রী। শুধু কি তিনি দেশে কি অর্থনীতিবিদ কম পড়িয়া ছিল? একজন বললেন, ডলার অন অ্যান এসকালেটর, রুপি অন আ ভেন্টিলেটর, নেশন ইন আইসিইউ, উই আর ইন কোমা। আবার বলছি, ভালো করে শুনুন, ডলার অন অ্যান এসকালেটর, রুপি অন আ ভেন্টিলেটর, নেশন ইন আইসিইউ, উই আর ইন কোমা। ডলার এসকালেটরে, টাকা ভেন্টিলেটরে, দেশ আইসিইউতে, আর আমরা কোমাতে আছি। এই অর্থনীতিবিদের নাম শিল্পা শেঠি। কিসের জন্য বিখ্যাত তা নিশ্চয়ই বলে দিতে হবে না। আর একজনের কথা ভুলিনি, তিনি বলেছিলেন, দ্য অনলি ওয়ে রুপি ক্যান সেভ ইটসেলফ বাই টাইং আ রাখি অন ডলার। টাকা নিজেকে বাঁচাতে পারে যদি ডলারের হাতে রাখি পড়ায়। কি স্যাটায়ার ভাবুন তো। বললেন যে পণ্ডিত, তার নাম জুহি চাওলা। তো এত কেউ নেমেছে মাঠে, বাদশাহ নেমে পড়লেন, অমিতাভ বচ্চন, তার টাকা অনেক বেশি, এসব কোটেশন লিখে দেবার লোকও অনেক বেশি। তার টুইটারে আমরা দেখলাম আরো বড় ব্যঙ্গ, নিউ ওয়ার্ড অ্যাডেড টু ইংলিশ ডিকশনারি, রুপিড, RUPEED, রুপিড, ভার্ব মিনিং মুভ ডাউনওয়ার্ডস। এখন থেকে পড়ে যাওয়াকে আমরা টাকা বলে ডাকবো। তো এইসব অর্থনীতিবিদরা এখন কোথায়?
শুনেছেন মোদিজিকে একটাও কথা বলতে, একটা শব্দ? মনমোহন সিং তো তবু কিছু বলার চেষ্টা করেছিলেন তখন, করে ওনার কথা খুব তলার স্বরে একেবারে খাদে নিয়ে গিয়ে কি বলতেন সবাই বুঝতেও পারতো না। কংগ্রেসের আরো কেউ কেউ মানে চিদাম্বরম ইত্যাদিরা কিছু বলার চেষ্টা করেছিলেন, একটা সাফাই দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু এবারে মোদিজি তো বিপদ বুঝলে মৌনী বাবা হয়ে যান, এটা নতুন কিছু নয়। যা যখন হয়েছে, মণিপুর থেকে হাতরাস, ওনার মুখে হঠাৎ করে বোবা লেগে যায়। কিন্তু অন্যরা, জেএনইউর সুবক্তা নির্মলা সীতারামন, ওদিকে শিল্পা শেঠি, জুহি চাওলা, আমাদের গুরু অমিতাভ বচ্চন, বোবায় ধরেছে। অর্ণব গোস্বামী, দ্য নেশন ওয়ান্টস টু নো, রাতের কলতলাতে একবারও, আমাদের আনন্দ নিরানন্দ, রিপাবলিক, 24-36 ঘন্টার একটা অনুষ্ঠান শুনেছেন যে টাকার দাম হু করে কমছে আর কদিনের মধ্যে সেঞ্চুরি পার করবে? না, কেউ কথা বলছে না। এবং আপনারা ভাবছেন এই একটা ব্যাপারে চুপ করে আছে? না, চলুন আরো কতগুলো বিষয় এই পুরো মোদী সরকার, মিডিয়ার, হনুদের, তথাকথিত পোঁধরা বুদ্ধিজীবী, শিল্পী, কলাকুশলীদের হিরণময় নীরবতা নিয়ে কথা বলা যাক। তারা চুপ করে আছেন। গত 14-15 দিন ধরে খেয়াল করেছেন শেয়ার বাজার উবে গেছে কম সম করে 9 লক্ষ কোটি টাকা। বড়দের কথা ছাড়ুন, ব্যাংকের ফিক্সড ডিপোজিটে আর কুলোচ্ছে না বলে যে মধ্যবিত্ত মানুষজন তাদের সামান্য পুঁজি এসআইপি বা সরাসরি শেয়ার বাজারে ঢেলেছেন, মিউচুয়াল ফান্ডে ঢেলেছেন, তাদের টাকা উবে যাচ্ছে, উবে গেছে। কোথাও কোনো শব্দ দেখেছেন? আজকেই সকালবেলায় আমার এক ভাই বন্ধু সে বলল যে আমার এই কদিনের মধ্যে 10,000 টাকা চলে। খুবই সাধারণ মানুষ, বড় লোক নয়, একটা 1,000-1,200 ফ্ল্যাটে থাকে, সে আর কত বড়, তারও 10,000 টাকা উবে গেছে। কোনো ফার্স্ট পেজ হেডলাইন নেই, অর্ণব গোস্বামীর চিল্লানে সরাস প্রোগ্রাম নেই, ক্যাপ্টেন ময়ূখের জবাবদিহি নেই। কেন নেই? এটা খবর নয়। আসুন আরেকটা অন্য খবরে যাওয়া যাক। ইনকাম ট্যাক্স হিসেব করে দেখুন, কর্পোরেট ট্যাক্স কমে যাচ্ছে, ক্রমশ কমে যাচ্ছে, কিন্তু ইনকাম ট্যাক্স যেকার সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। আর মাইনে পাওয়া লোকজনের মধ্যবিত্তের ট্যাক্স দিতেই হয়, কেটে নেওয়া হয়। কোথাও কোনো আলোচনা দেখেছেন? কোথাও বলা হচ্ছে যে মধ্যবিত্ত মানুষ যে তাদের দম বন্ধ হয়ে যাচ্ছে? দেখুন, কোনো কথা নেই। সিনিয়র সিটিজেন সামান্য পেনশনের টাকা পান, কিছু টাকা জমানো আছে, টাকা দিতে হচ্ছে। তারা কেউ কেউ এই এসআইপি করেছেন, মিউচুয়াল ফান্ড করেছেন, তাদেরও ট্যাক্স দিতে হচ্ছে, তাদের ছাড় নেই। ডলার পড়ছে সবচেয়ে বেশি ঝাড় কাদের? মধ্যবিত্তদের উপর। তাদের ছেলে মেয়েদের উচ্চশিক্ষার খরচ বাড়ছে, বেড়াতে যেবার আগে গায়ে ছ্যাঁকা লাগছে, তাদের সামান্য পুঁজি শেয়ার বাজারে এসআইপি মিউচুয়াল ফান্ডে উবে যাচ্ছে, তাদের উপরই সব থেকে বেশি চাপ ইনকাম ট্যাক্সের। অথচ না রাজনৈতিক নেতাদের মুখে, না মিডিয়াতে কোথাও কোনো চর্চা নেই। 2012-13-তে যাদের গলা শোনা যাচ্ছিল তাদের গলায় এখন ছিপি আটকে গেছে। কেন? একটা হিসেব দিই, খুব তাড়াতাড়ি মিলিয়নিয়ার্স তৈরি হচ্ছিল আমাদের দেশে। হ্যাঁ, এটা ওই খোলা বাজার অর্থনীতি, তারপরে আর সব খুলে দেওয়ার একটা জায়গা যখন তৈরি হচ্ছিল, সেখান থেকেই শুরু হয়েছিল আমাদের দেশে মিলিয়নিয়ার্স তৈরি হচ্ছিল। বেশ কিছু মিলিয়নিয়ার্স হু করে বাড়ছিল, তার মানে গ্রোথ বাড়ছিল আর কি, নতুন স্টার্ট আপ ইত্যাদি। আমরা কিছুদিন আগেও শুনছিলাম বিশ্বগুরু, চারিদিকে একটা হাওয়া যে হ্যাঁ একটা সামথিং ইজ হ্যাপনিং, কোথাও একটা কিছু হচ্ছে, কোথাও একটা গজাচ্ছে আর কি, অর্থনীতি বদলাচ্ছে, হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে। এখন দেখুন আর সেসব হওয়া নেই। দ্য হেনলি প্রাইভেট ওয়েলথ মাইগ্রেশন রিপোর্ট, এরা সারা বিশ্বের সংস্থা, এরা যারা ওয়েলথ মাইগ্রেশন অর্থাৎ সম্পদ যখন এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে তখন সেই হিসেবগুলো তারা রাখেন এবং তারা জানান, এদের একটা বিশ্বাসযোগ্য রিপোর্ট। তারা জানাচ্ছে গত 2 বছরে গড়ে মানে প্রতি বছরে 5,000 জন মিলিয়নিয়ার এদেশের পাত্তাড়ি গুটিয়ে বিদেশে চলে গেছে। প্রতি বছরে 5 মানে 2 বছরে 10,000 চলে গেছে। তারা মিলিয়নিয়ার, তারা চলে গেছে। আচ্ছা, বেআইনি ভাবে যায়নি কিন্তু, একেবারে আইন মেনে সব বেচে বুচে স্ত্রী পুত্র কন্যা নিয়ে উড়ে গেছেন পৃথিবীর অন্যান্য দেশে, যে দেশে তারা মনে করেছেন তাদের সম্পদ সুরক্ষিত, তাদের জীবনযাত্রার মান বাড়বে। সেখানে তারা চলে গেছেন, সেখানে তাদের ছেলে মানে পুত্র কন্যাদের তাদের পড়ার শিক্ষার একটা ভালো বন্দোবস্ত আছে, সেখানে স্বাস্থ্যের ভালো বন্দোবস্ত আছে, সেখানে পরিবেশ অনেক বেটার, তারা চলে গেছেন। অনেকে আবার একেবারে চলে যাননি, লং টার্ম ভিসা নিয়ে একেবারে কেটে যাওয়ার ব্যবস্থাটা পাকা করছেন।
সেই সংখ্যাটা আরো বড়, লং টার্ম ভিশন নেওয়ার সংখ্যাটা আরো বড়। আচ্ছা, কেন যাচ্ছেন? देश तरक्की कर रहा है, देश प्रगति कर रहा है, देश বাড়ছে, 5 ট্রিলিয়ন ইকোনমি, 3 ট্রিলিয়ন ইকোনমি, অমুক তমুক, হ্যানা ত্যানা। কেন? তাহলে যাচ্ছে কেন লোকে? আর তারাই যাচ্ছে যারা যারা টাকা করেছে, বেশ খানিকটা টাকা করে ফেলেছে। এইটা হচ্ছে গিয়ে ওই মিলিয়নিয়ারদের। এবারে বিলিয়নিয়ারদের অবস্থা কি? সুপার রিচ যারা বিরাট বড় লোক, তাদের কি অবস্থা? সেখানে আবার ছবিটা একদম আলাদা। তারা কোথাও যাচ্ছেন না। তারা জানেন যে বাইরে গিয়ে এই সুযোগ সুবিধা পাওয়া যায় না। প্রতিটা কথায় সরকারের সমর্থন করছেন, 90 ঘন্টা এমনকি রবিবারও কাজ করার কথা বলছেন, আপনারা জানেন। এনারা ভোকাল, কিন্তু মজার কথা হলো এনারা খুব বড় কোনো ইনভেস্ট করছেন না। বসে বসে যা যা মুক্তি দেওয়ার সব দিয়ে যাচ্ছেন, কোনো বড় ইনভেস্টমেন্ট করছেন না। তাদেরকে যা হাতে তুলে দেওয়া হচ্ছে কেবল সেগুলো কপাত করে গিলে চুপ করে বসে আছেন। এই নিন বিমানবন্দর, এই নিন রেল, এই নিন জাহাজ বন্দর, নিয়ে নিচ্ছেন, কিন্তু হিসেব বলছে তারা নতুন ইনভেস্টমেন্ট করছেন না। কেন করছেন না? টাকা আছে, সরকারের সাহায্য আছে, কেন করছে না? কারণ বাজারে চাহিদা নেই। কিনবেটা কে? কিনবে তো সেই মধ্যবিত্ত লোকজন, মধ্যিখানের লোকজন। সেই যে 15-18 কোটি মানুষ, যারা 40 কোটি হলে এই বাজারটা আরো বাড়তো, সে বাড়ার বদলে তারা কমে যাচ্ছে, তারা নিচের দিকে যাচ্ছে। এখন এই যে ঘটনাটা ঘটছে, এটা কেন ঘটছে? কেনার লোক নেই। দেশের বিরাট মধ্যবিত্ত আপাতত ল্যাঙ্গুট পরে ঘরে বসে আছে, তাদের কাছে অপশন বেড়েছে। তার কারণ হচ্ছে গিয়ে আগে যারা যা যা কিনতো, এখন তারা তার থেকে অনেক বেশি জিনিস কেনে। অনেক বেশি জিনিস মানে অনেক আলাদা আলাদা জিনিস কেনে। মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে, ধরুন এমন একটা জিনিস যেটা আগে কিনতোই না, সেটা এখন কিনছে সে। ধরুন তার কম্পিউটারে কাজ করার জন্য সে একটা চ্যাট জিপিটি কিনেছে 6,000 টাকা দিয়ে। এটা কিন্তু তার আগের খরচার মধ্যে ছিল না। তাহলে কোথা থেকে কমবে? সে কমাচ্ছে খাবার, সে কমাচ্ছে কনজিউমার আইটেমস, সেগুলোতে কমাচ্ছে সে। সেই বিশাল বাজারে সামাল দিতে বহু কিছু চাহিদা হু করে কমছে। হঠাৎ মনে হয়েছিল যে দেশের মধ্যে ডোমেস্টিক ট্যুরিজমের এক বিশাল গ্রোথ হবে। কি হলো? মধ্যপ্রদেশ ঘোরার খরচে আপনি আলমাটি, কাজাকিস্তান ঘুরে আসতে পারছেন। কে যাবে মধ্যপ্রদেশে? গোয়াতে যাওয়ার বদলে মানুষ যাচ্ছে পাটায়া। বিস্কুট খাও, পাটায়া যাও। কেন যাবে? তার চেয়ে বেশি খরচ করে গোয়াতে। কাজেই হিসেব বলছে 7,500 কোটি টাকার ট্যুরিজম এক্সপ্যানশন প্ল্যান আর তার ইনভেস্টমেন্ট আপাতত মায়ের ভোগে। বাজারের বৃদ্ধি নিয়ে আমাদের এক্সট্রা 2ABর খবর রাখা নরেন্দ্র মোদী কি বলছেন? তো সব খবর রাখেন। বলছেন সাল মে 2.5 লাখ কার বিক রাহা হ্যায়, 2.5 লক্ষ গাড়ি বিক্রি হচ্ছে। আরে একটু খোঁজ নিন। খোঁজ নিলেই দেখতে পেতেন যে লো এন্ড গাড়ি বিক্রি হচ্ছে না, জমা হয়ে রয়েছে। ওই সমস্ত শোরুমগুলোতে জমা হয়ে পড়ে থাকছে। হাই এন্ড গাড়ির জন্য লাইন লেগে আছে, চাইলে মিলছে না। বাজারে চাহিদা নেই, ইনভেস্টমেন্ট করছেন না। তাহলে করবেনটা কি? সেই সমস্ত সুপার রিচ বড় লোকেরা হাত পা খেলিয়ে গাড়ি, হিরে, প্ল্যাটিনাম কিনছেন। অর্থনীতির ভাষায় লেজার ইকোনমি। বর্ষার বিকেলে সুইগিকে দিয়ে আলুর চপ আনিয়ে খাওয়ার মতন একটা ব্যাপার। কিন্তু আদত আলোচনা হচ্ছে এটা কেন? যে মধ্যবিত্তরা স্বাধীনতার আগে থেকেই দেশের রাজনীতি, সংস্কৃতি যাবতীয় উল্টে দেখুন পাল্টে গেছে, একেবারে সামনের সারিতেই ছিলেন, তারা আজ হঠাৎ অপান্তেয় কেন? সেই 12 লক্ষ থেকে 30-40 লক্ষ টাকা রোজগার করে এমন মধ্যবিত্ত যারা এই টাকাটার মধ্যে থাকে, সেই মানুষজনের কথা কেউ বলছে না কেন? কেউ শুনছে না কেন? যারা প্রতিটা বাজেটের আগে, নির্বাচনের আগে হয়ে উঠতো এক নির্ণায়ক শক্তি, তারা আজ এত অচ্ছেদ্যায় পড়ে আছে কেন? এই মধ্যবিত্তরাই তলার মধ্যবিত্ত, তলার নিম্নবিত্ত, গরিব মানুষদের প্রভাবিত করত, রাজনৈতিক দলের মাথায় থাকতো, সমাজের দিশা নির্দেশ করত। মানে একটা জিনিস ভেবে দেখুন, আমরা বারবার করে আমরা ক্লাস আর কাস্ট, এখানে কমিউনিস্টরা গুলিয়ে ঘেটে ঘ হয়ে গেছে। ক্লাস আর কাস্টের এইখানে একটা সুবিধা ছিল। এই যে আপার কাস্ট, এই আপার কাস্টের একটা বিশাল অংশ হচ্ছে গিয়ে মধ্যবিত্ত, বিশাল অংশ। আপার কাস্ট সংখ্যায় কম, কিন্তু তারা লোয়ার কাস্ট অর্থাৎ আবার নিম্নবিত্ত গরিব মানুষদেরকে তারা প্রভাবিত করত। যার ফলে আপনি উত্তরপ্রদেশ, বিহার,
উচ্চবিত্তরা সমস্ত মাথায় বসেছিল। উচ্চবিত্ত মানে আমি বলছি মধ্যবিত্তরা সমস্ত মাথায় বসেছিল। এই মধ্যবিত্তরা যারা আপার কাস্ট, তারাই ঠিক করে দিত, তারাই নেতৃত্বে আসতো। আজকে ছবিটা একেবারে আলাদা। সেই মধ্যবিত্তের এই হালটা কেন? কারণ 2014 আগের সরকার দেশের প্রতিটা শ্রেণীকেই কিছু কিছু পাইয়ে দেবার একটা চেষ্টা করতো। নানান পরিকল্পনা, গরিবদের জন্য বাজেটে কখনো সেস, কখনো ছাড়, আবার মধ্যবিত্তদের জন্য ইনকাম ট্যাক্সে ছাড়, অন্যান্য সুবিধে, শিল্পপতিদের ছাড় ইত্যাদি চলতো। বিভিন্ন প্রকল্প যেগুলো গরিবদেরকে খানিকটা উপকার করবে, এই মানরেগা গোছের কিছু প্রকল্প, হাতে কিছু টাকা যাবে ইত্যাদি। কিন্তু মোদী সরকার এসে ঠিক করে নিয়েছেন দেশের কিছু সুপার রিচ থাকবে, তারা পাহাড় প্রমাণ সম্পদের অধিকারী হবে, বদলে সরকারকে সুরক্ষিত রাখবে। কন্ট্রাক্ট আপনারা বাড়ুন, যেভাবে খুশি বাড়ুন, যা চাইবেন সব দিয়ে দেবো। যা করতে হবে তা হচ্ছে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। সমস্ত কটা মিডিয়াকে কিনে নিয়েছেন। তারপরে ওই বিজেপিকে তাদের এজেন্ডাকে সমর্থন করবে, বিজেপিকে সমর্থন করতে হবে, তাদের এজেন্ডাকে সমর্থন করতে হবে। এরাই 100 কোটি টাকার ফ্ল্যাট কেনেন, এরাই সকালে আহমেদাবাদের ধোকলা খেয়ে, লন্ডনের লাঞ্চ খেয়ে, প্যারিসের ডিনার খেয়ে পরদিন বাড়ি ফেরেন, আর দেশের এক বিরাট জনসংখ্যাকে রেশন আর কিছু টাকা হাতে ধরিয়ে দিয়ে তাদের আনুগত্য আনতে পারলেই, তাদের সমর্থন বজায় থাকলেই কেল্লা ফতে। তা অদ্ভুত ব্যাপারটা হচ্ছে গিয়ে যে একটা এই রবিন হুডের গল্প আছে যে বড় লোকেদের লুট করে গরিব লোকেদের দিতে। এখানে বড় লোকেদের লুট হচ্ছে না, বড় লোকেরা বড় লোকেদের মতন আছে। মধ্যবিত্তদের কোথাও একটা অংশকে শেষ করে দিয়ে কিছু ডোল আর কিছু টাকা সরাসরি পাইয়ে দেবার বিনিময়ে সরকার টিকিয়ে রাখার দুভাবে বন্দোবস্ত। একটা হচ্ছে ওই বড় লোকেরা যারা সমস্ত ইকোসিস্টেমটাকে ধরে রাখবে যাতে এই সরকার বজায় থাকে, তাদের এজেন্ডাগুলো বজায় থাকে, সমস্ত কিছু। আপনি ভাবুন না, রাম মন্দির সেখানেও আদানি, আপনি কুম্ভ মেলা সেখানেও আদানি, রাম মন্দির সেখানেও আম্বানি, কুম্ভ মেলা সেখানেও আম্বানি। কেন হচ্ছে এটা? হচ্ছে এই কারণে যে তারা ওদের এজেন্ডাকে, এই সরকারের এজেন্ডা, এই দলের এজেন্ডাকে তারা ধরে রেখেছেন। আর আপনি দেখুন গরিব মানুষদের মধ্যে একটা সমর্থন, সেই সমর্থন আসছে কোথা থেকে? আমরা রেশন দিচ্ছি, আমরা ডাইরেক্ট টাকা ট্রান্সফার করছি। কাজেই ভালো মন্দ আমি এখানে জাজমেন্ট, কোথাও জাজমেন্ট দিচ্ছি না, কিন্তু এই সমর্থন থাকলে এই কেল্লা ফতে। সেদিকে পা বাড়িয়েছে সরকার। এদেশে ট্যাক্স দেয় কত শতাংশ মানুষ? যে মধ্যবিত্ত মানুষই তো ট্যাক্স দেয়, যারা চাকরি বাকরি করে বেশিরভাগই। তাদের যারা ব্যবসা করে তাদের ট্যাক্স ফাঁকি দেওয়ার বা টাকা খরচা দেখানোর বিভিন্ন রকমের কায়দা কানুন আছে। যারা মাইনে পায়, যারা ধরুন আমি বলছি 2 লাখ টাকা একটা পান দোকান রোজগার করে, ধরুন একটা বড় জায়গায় পান দোকান 2 লাখ টাকা রোজগার করে, তার কি ট্যাক্স দিতে হবে? সে তার খরচা দেখিয়ে ওই দেখিয়ে বিভিন্ন রকম করে একটা ট্যাক্স দিল। কিন্তু 2 লাখ টাকা যার মাইনে, তাকে ট্যাক্স দিতে হবে, প্রতিটা পাই পয়সার ট্যাক্স দিতে হবে। অর্থাৎ 2% মানুষ যে ইনকাম ট্যাক্স দেয়, তাদের নিয়ে সরকারের কোনো চিন্তা ভাবনা নেই, তাদের সমর্থন নিয়েও খুব বেশি মাথা ব্যথা নেই, কারণ মধ্যবিত্ত হিসেবে তাদের কাছে অন্য কোনো অপশন, বিকল্পই বা কোথায়? আপনি দেখুন সমস্ত কটা বড় এবং মাঝারি শহরে বিজেপি জিতেছে, এক দক্ষিণ বাদ দিলে আর আমাদের এই বাংলা বাদ দিলে বেশিরভাগ জায়গাতেই বড় এবং মাঝারি শহরে বিজেপির একেবারে জয় জয়কার। কেন সেটা হচ্ছে? গ্রামে তারা নেই, কিন্তু শহরে তারাই আছে। এই মধ্যবিত্ত শ্রেণী, তাদের কাছে কোনো অপশন নেই। তাদের একটা বিরাট অংশ হিন্দু, তাদের একটা বিরাট অংশ রামের মন্দিরে মোহিত, তাদের কাছে কোনো বিকল্প নেই। পাল্টা অর্থনীতির কথা বলা রাজনৈতিক দলই বা কোথায়? একটা রাজনৈতিক দল একটা পাল্টা অর্থনীতির কথা বলবে, পাল্টা অর্থনীতির তো কেউ কথা বলছেন না। সবাই তো এই একই লাইনে আছেন, আমি একটু কম করব, তুমি একটু বেশি করবে, এই তো। কাজেই মধ্যবিত্ত এখন মুখ বুজে উচ্চবিত্ত বিত্তবান হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা সেই গোয়ালে ঢুকে পড়েছেন, তারা মুকেশ আম্বানির ছেলের বিয়েতে ডাক পাবেন কিনা সেই নিয়ে চিন্তিত ছিলেন। এখন চিন্তা আদানির ছেলের বিয়েতে ডাক পাবেন কি পাবেন না। টাকার দাম পড়লো না উঠলো তা নিয়ে তাদের ভাবার সময় আর ইচ্ছে কোনোটাই নেই। আর এসবের মধ্যে চতুর্থ স্তম্ভ তো পাড়ার লেডি কুত্তা বিস্কুট পেয়ে ল্যাজ নাড়াচ্ছে। কাজেই আপাতত মধ্যবিত্ত মানুষজন আপনাদের সামনে লড়াই কেবল যে কোনোভাবে নিজেদের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার, আর মাঝে মধ্যে ছোট্ট লাফে
ওপরে ওঠার চেষ্টাটা চালিয়ে যাওয়ার। তাই নিয়েই থাকুন, ভাবুন ভাবুন, ভাবতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি মতামত। নমস্কার। Thank you.